কখনো কোনো মুভিতে এই ডায়লগটা শুনেছিলাম, পেহেলা অনুভব অনোখা হোতা হে, অর্থাৎ যে কোনো প্রথম অনুভূতি অনন্য। আর আজ আমরা একটা প্রথম অনুভূতি করতে যাচ্ছিলাম, আমাদের প্রথম বিদেশ যাত্রা। সেই সিনেমারই নায়িকার মতন আমরাও একটু ভয়ে ভয়ে ছিলাম, আর সমস্ত কার্যপ্রণালীর মধ্যে দিয়ে যতই এগোচ্ছিলাম ততই আমাদের ভয় কমছিল। আর যখনই সমস্ত পদ্ধতি সম্পূর্ণ হলো, আমাদের শুধু এটাই মনে হলো এতটাই সহজ ছিল। আমি জানি আমার মতন আরো অনেকেই আছেন যাদের মনে হয় বিদেশ যাত্রা অতটা সহজ নয়। আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমার সেই সব বন্ধুদের জন্য। এবার আমরা যাচ্ছিলাম থাইল্যান্ড। থাইল্যান্ড শুধুমাত্র ভারতের কাছে অবস্থিত একটি দেশই নয়, ভারতীয় পর্যটকদের জন্য খুব জনপ্রিয় একটি দেশ। থাইল্যান্ড অনেক কিছু পাওয়া যায় এক জায়গায়। কিছু মানুষের জন্য থাইল্যান্ড স্বপ্নপুরী। অপূর্ব মন্দির থেকে শুরু করে অসাধারণ জলের নিচের জীবন, অভূতপূর্ব জলজ উদ্ভিদ, প্রাণী এবং কোরাল, উৎকৃষ্ট জলের অ্যাডভেঞ্চার থেকে শুরু করে নৈশ জীবন, অভূতপূর্ব থাই সংস্কৃতি ও খাবার দাবার, থাই জাতীয় পশু হাতি, আর আমাদের মতো মধ্যবিত্তদের জন্য সস্তার বিদেশ যাত্রা। এই ভ্রমণে আমাদের আন্দামান ভ্রমণের মতন একই খরচ হয়েছিল। এইবার আমরা থাইল্যান্ড গিয়েছিলাম প্রচুর আবেগ ও উত্তেজনা নিয়ে। আর এই সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আমার এই থাইল্যান্ডের ভিডিও সিরিজ। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের ফ্লাইট টিকিট, ডকুমেন্টস, ভিসা অন অ্যারাইভাল, কারেন্সি, ট্রাভেল ইন্স্যুরেন্স, আমাদের থাইল্যান্ডে স্টে, মানি এক্সচেঞ্জ, সিম কার্ড এবং আরো অনেক তথ্য ভাগ করে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এখন ভুবনেশ্বর স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। আমি আছি দুরন্ত এক্সপ্রেসে, আর এই ট্রেনের যাত্রা দিয়েই এবারের আমাদের যাত্রার শুভারম্ভ হলো। এখন আমরা যাচ্ছি হাওড়া। দুরন্ত এক্সপ্রেসে যাত্রা শুরু করলাম ভুবনেশ্বর থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি আছি দুরন্ত এক্সপ্রেসে, আর এখন আমি যাচ্ছি ভুবনেশ্বর থেকে হাওড়া। স্টেশন আমরা পার করে গেছি, চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমাদের ব্যাংকক যাওয়ার ফ্লাইট ছিল কলকাতা থেকে, এই জন্যই আমরা ভুবনেশ্বর থেকে ট্রেনে যাচ্ছিলাম কলকাতা। এখন ভুবনেশ্বর থেকেও ব্যাংককের ডাইরেক্ট ফ্লাইট আছে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভুবনেশ্বর থেকে ব্যাংককের কোনো ডাইরেক্ট ফ্লাইট ছিল না। প্রথমে আমরা পেলাম একটি 1 লিটারের জলের বোতল। এরপরে ওনারা আমাদের দিয়ে গেলেন নিউজ পেপার বা খবরের কাগজ। এটি হলো আমাদের দুপুরের খাবার। এখন ওনারা আমাদের দুপুরের খাবার দিয়ে গেলেন। দুপুরের খাবারে ছিল ডাল, চিকেন, আর এদিকে এটা হলো ভাত, এটা রুটি, একটা আচারের প্যাকেট ও দই। শেষে আমরা পেয়েছিলাম আইসক্রিম। গুড ইভিনিং। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ট্রেন দুরন্ত এক্সপ্রেস হলেও খাবার কিন্তু অতটা ভালো ছিল না। বাথরুমগুলো অতটা পরিষ্কার ছিল না, যথেষ্ট নোংরা ছিল। হ্যাঁ, তবে একটা ভালো জিনিস হলো একদম সময়ে পৌঁছে গিয়েছিল, একটুও দেরি করেনি। এখানে আমাদের হোমস্টে বুক করা আছে, আমরা ওখানে চলে যাব। এখন আমরা আছি ট্যাক্সিতে, আর এখন যাচ্ছি আমাদের হোমস্টে। আমরা বিমানের টিকিট অনলাইন কেটেছিলাম, কিন্তু আমাদের একটু বেশি দাম পড়েছিল টিকিটের জন্য। আমাদের ফ্লাইটের টিকিট পার হেড আসা যাওয়া মিলিয়ে 12,000 টাকা লেগেছিল। অবশেষে আমরা আমাদের কলকাতার হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম। আমরা আজকে প্রচন্ড আনন্দিত এবং উত্তেজিত, কারণ আজকের ভ্রমণ আমাদের জন্য সম্পূর্ণ নতুন হবে। আমরা যেতে চলেছি আমাদের প্রথম বিদেশ যাত্রায়। আনন্দ আর উত্তেজনা তো হচ্ছেই, কিন্তু সাথে প্রচন্ড ভয়ও লাগছে, প্রচন্ড টেনশন হচ্ছে, প্রচন্ড নার্ভাস লাগছে, আর কি কি যে হচ্ছে আমি বলেও বোঝাতে পারবো না আপনাদেরকে।
আনন্দ তো হচ্ছে, কিন্তু আনন্দের সাথে সাথে মাথার মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে। কি হবে, কেমন করে যাব, কেমন করে পৌঁছাবো, যেখানে আমরা সমস্তটা নিজেরা প্ল্যান করেছি এবং প্রত্যেকটা জিনিস আমাদের প্ল্যান করা আছে। টেনশনের সাথে সকাল থেকে সমস্ত কাজ ভুলভাল হয়ে যাচ্ছে। আর আমরা যাচ্ছি থাইল্যান্ড। আর এখন রাত 9:30 বাজে, আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। আমরা আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স অনলাইন করিয়েছিলাম টাটা AIG থেকে। এখন আমরা প্রবেশ করছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা যে সময় ভ্রমণ করছিলাম সেই সময় কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি ছিল না, কিন্তু তবু আমি সাজেস্ট করব যদি বিদেশে যান তাহলে অবশ্যই একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে যাবেন। অবশেষে আমি পৌঁছে গেছি আন্তর্জাতিক টার্মিনালে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের। যখনই ডোমেস্টিক টার্মিনালে ঢুকতাম তখনই ভাবতাম এই ইন্টারন্যাশনাল টার্মিনালে কবে আসতে পারবো, আর আজ এই দিনটা চলে এসেছে। বোর্ডে সমস্ত ফ্লাইটের লিস্টে ডিসপ্লে হচ্ছে, আর আমাদের ফ্লাইট হলো প্রথমটা এয়ার এশিয়া 12:30 ব্যাংকক FD 0121। এখন আমরা এয়ারপোর্টে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে সকলকে পাসপোর্ট চেক করে ঢোকানো হচ্ছিল। কলকাতায় কিন্তু প্রচন্ড লম্বা লাইন হয়, দেখুন কতটা বড় লাইন। আমরা এয়ারপোর্টে 2 ঘন্টা আগে এসেছিলাম, কিন্তু অনেকে বলেন 4 ঘন্টা আগে আসার জন্য, কারণ প্রচন্ড লাইন পড়ে। ফ্লাইট আর ইন্স্যুরেন্সের পরে আপনি থাইল্যান্ডে হোটেল বুকিং অবশ্যই করিয়ে নেবেন, কারণ ভিসা অন অ্যারাইভালের জন্য হোটেল বুকিং এর কনফার্মেশন কিন্তু দরকার। ব্যাংকক, পাটায়া বা ফুকেটে কিন্তু প্রচুর ভালো ভালো হোটেল আছে, আপনি অনলাইনে দেখে ভালো হোটেল বুক করে নিতে পারবেন। আর সত্যি কথা বলতে ব্যাংকক, পাটায়া বা ফুকেটের হোটেল কিন্তু যথেষ্ট সস্তাও। হ্যালো ফ্রেন্ড, এখন আমি আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর উপরটা দেখুন, এই বিমানবন্দরে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এটাই এটার বিশেষত্ব। এই বাংলা হরফগুলি দেখে কিন্তু বেশ গর্ববোধ হয়। আর এখন আমরা যাচ্ছি থাইল্যান্ড, আর সামনে এটাই হলো এয়ার এশিয়ার কাউন্টার। আমাদের ব্যাংকক যাওয়ার ফ্লাইট হলো রাত 12:30টায়, তবে কাউন্টার এখনো খোলেনি। কাউন্টার খুললে আমরা ব্যাগ জমা দিতে যাব। কাউন্টার এখন খুলে গেছে, এখন আমি ব্যাগটা জমা করে আসি। হোটেল বুকিং এর কনফার্মেশনের পরে আপনার রিটার্ন ফ্লাইট টিকিট বা ফিরে আসা ফ্লাইট টিকিট কিন্তু প্রচন্ড জরুরি ভিসা অন অ্যারাইভাল পাওয়ার জন্য। এখানে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটলো। আমরা যখন ব্যাগগুলো জমা করতে গিয়েছিলাম তখন এয়ার এশিয়ার কাউন্টারে আমাদের বলা হলো যে ব্যাগের জন্য আমাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম আমাদের তো 14 কেজি লিমিট আছে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, তাহলে এক্সট্রা টাকা দিতে হবে কেন? তখন উনি কিছুই বলতে পারলেন না, শুধু বললেন যে না, এক্সট্রা টাকা দিতে হবে। এবং ওনারা আমাদেরকে বললেন লাগেজের ওজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা লাগেজের নাম্বার অনুযায়ী টাকা নেব, অর্থাৎ একটা লাগেজ নিলেও টাকা নেব। আর আমাদের 2টো লাগেজের জন্য আমাদেরকে 5,000 টাকা এক্সট্রা দিতে হলো। আমার মনে হয় আমরা অনেক দিন আগে অনেক সস্তায় টিকিট কেটে নিয়েছিলাম, এখন টিকিটের প্রাইস অনেক বেড়ে গেছে, আর সেটাই অ্যাডজাস্ট করার জন্যই হয়তো ওনারা এক্সট্রা টাকা নিচ্ছেন। এখানে কেউই বলতে পারছেন না কেন এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে, সবার থেকেই ওনারা এরকম এক্সট্রা চার্জেস নিচ্ছেন লাগেজের জন্য।
আমার ডান দিকে 12 নম্বর গেট দিয়ে আমরা যাব। এখন আমাদের সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশন অর্থাৎ ভারতীয় অংশের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এখানে এসে বসেছি। পাশেই আমাদের গেট নাম্বার হলো 12, আর 12 নম্বর গেট আমাদের পাশেই আছে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। থাইল্যান্ডে পৌঁছে আপনাকে ভিসা অন অ্যারাইভালের ফর্ম ফিল আপ করতে হবে, আর ওখানে প্রচুর লাইন পড়ে, তাই জন্য আমরা এখনই এখানে বসেই ভিসা অন অ্যারাইভালের ফর্মটা ফিল আপ করে নিলাম। আমাদের সমস্ত প্রসিডিওর এবং কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বসে আছি। সময় এখন রাত 11:30। 12:30টায় আমাদের ফ্লাইট ছাড়বে। আশা করি আর আধা ঘন্টার মধ্যে আমাদের গেট খুলে যাবে, আর আমরা ফ্লাইটের দিকে রওনা দিতে পারবো। এখন আপনাদেরকে ইমিগ্রেশনের ব্যাপারে কিছু বলতে চাই। থাইল্যান্ডের দিকের ইমিগ্রেশন তো পরে হবে। ইন্ডিয়ান দিকের ইমিগ্রেশনে সেরকম কিছু ছিল না, শুধু আপনার টিকিট, পাসপোর্ট এগুলো চেক হলো এবং একটা ক্যামেরার দিকে আমাদেরকে ফেস করতে বলল। দ্যাটস ইট। এখন দেখা যাক থাইল্যান্ডে পৌঁছে ইমিগ্রেশনে কি কি প্রসিডিওর থাকে, কি কি ডকুমেন্টস দরকার হয় বা কিভাবে ইমিগ্রেশন হয়, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব এই ভিডিওতে। 12টা বেজে গেছে, গেট খুলে গেছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি ফ্লাইটে ওঠার জন্য। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের পাসপোর্ট এবং টিকিটের চেকিং হয়ে যাবে। লাইনেই আমাদের পাসপোর্ট এবং টিকিটের চেকিং শুরু হয়ে গেছে, আর চেকিং হয়ে গেলেই আমরা 12 নম্বর গেট দিয়ে বেরোবো। আমাদের বিমান ছাড়ার সময় হলো 12:30, আর এখন সময় হলো 11:57। এখন আপনাদেরকে মুদ্রা বা টাকা পয়সার ব্যাপারটা একটু বলে দিই। যদিও টাকা বা পয়সা ওখানে কোনোটাই ব্যবহার করতে পারবেন না, আপনাকে ওখানে ব্যবহার করতে হবে থাই বাত। এক থাই বাত সমান 2.2 থেকে 2.3 ভারতীয় রুপি। এখন কোথায় এবং কিভাবে এই মুদ্রা বদল করবেন? মুদ্রা বিনিময় বা কারেন্সি এক্সচেঞ্জ আপনি অনেক জায়গাতে করতে পারবেন। আপনি এটা যে কোনো মানি এক্সচেঞ্জ অফিসে করতে পারেন, বা কোনো ট্রাভেল এজেন্টের থেকেও করতে পারেন। আপনি ভারতীয় এয়ারপোর্টেও এটা করতে পারেন, অথবা থাইল্যান্ডে পৌঁছে থাইল্যান্ডের এয়ারপোর্টেও আপনি এটা করতে পারবেন। থাইল্যান্ডের যে কোনো কারেন্সি এক্সচেঞ্জ অফিসেও আপনি এটা করতে পারবেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনি থাইল্যান্ডের যে কোনো কিছু ইন্ডিয়ান মুদ্রা ব্যবহার করে কিনতে পারবেন। বেশিরভাগ থাইল্যান্ডের দোকানগুলোই ভারতীয় মুদ্রার রুপিস নেয়। আমরা ভুবনেশ্বরে কারেন্সি এক্সচেঞ্জ অফিস থেকে এটা করিয়েছিলাম। ভারতীয় দিকের সমস্ত নিয়মাবলী সম্পূর্ণ হয়েছে, আর আমি এখন ফ্লাইটে বসে আছি। দেখুন পুরো ফ্লাইটটা ভর্তি, আর এখানে 90% মানুষ কিন্তু ভারতীয়। আর আমরা এখন যাচ্ছি থাইল্যান্ড। ভারতীয় দিকে সমস্ত নিয়মাবলী সম্পূর্ণ হলেও একটু টেনশন আছে থাইল্যান্ডের দিকের সমস্ত নিয়মাবলী কেমন হবে তার জন্য, ইমিগ্রেশন কেমন হবে তার জন্য। আমরা এই টেনশনের জন্য সবার প্রথমে ভেবেছিলাম কোনো ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে ঘুরে আসব, কিন্তু শেষ পর্যন্ত অর্থ সমর্থন না থাকায় নিজেরাই প্ল্যান করে ঘুরে আসার পরিকল্পনা নিলাম। আমাদের ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে ব্যাংকক। মানি এক্সচেঞ্জ করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন, আর সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এই যাত্রার সময় সঙ্গে রাখতে হবে। ভিসা অন অ্যারাইভাল পাওয়ার জন্য এটি কিন্তু একটি খুব প্রয়োজনীয় ডকুমেন্ট। আমরাও কিন্তু এই যাত্রার সময় আমাদের সঙ্গে সেই সার্টিফিকেটটা রেখেছিলাম, কিন্তু আমাদের থাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভাল পাওয়ার জন্য সেই ডকুমেন্ট চেক হয়নি। তবে কখনো কখনো ওনারা চেক করেন, তাই আপনি সেই মানি এক্সচেঞ্জ সার্টিফিকেট আপনার সাথে অবশ্যই রাখবেন। এখন দেখুন ফ্লাইটের সম্পূর্ণ আলো ওনারা বন্ধ করে দিয়েছেন। Should an oxygen mask like this automatically drop from the compartment above your seat, immediately এখন ভিসা অন অ্যারাইভালের চার্জ কত? আমরা যে সময় থাইল্যান্ডে গিয়েছিলাম সেই সময় ভিসা ফি ছিল 2000 ভাট ভারতীয়দের জন্য। তার সাথে ওনারা আরো 200 ভাট এক্সট্রা নিচ্ছিলেন, কারণ জানা নেই। সব মিলিয়ে সেই সময় আমাদের ভিসা ফি লেগেছিল 2200 ভাট। কিন্তু এখন থাইল্যান্ডে ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভাল ফ্রি। বাইরেটা দেখুন
পুরোটাই অন্ধকার। আমাদের ফ্লাইট এখন টেক অফ হয়ে গেছে। কিছুক্ষণ আগে বিমানের আলো পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন ওনারা, এখন আবার আলো জ্বালিয়ে দিয়েছেন। আমরা ডিনার করেই এসেছিলাম। এখন সময় হলো রাত 12:52, প্রায় 1টা বাজতে চলেছে। কাজেই এখন আমরা ঘুমিয়ে পড়ব। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ব্যাংককে পৌঁছে। বাই বাই এন্ড গুড নাইট। আর অবশেষে বিমান ল্যান্ড হলো। আর ব্যাংককের এয়ারপোর্টে নেমে আমরা প্রথমে একটা বাসে উঠে পড়লাম। দেখুন বাসে কত ভিড়। আর এই বাসে আমরা অধিকাংশই কিন্তু ভারতীয়ই ছিলাম। আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে আর থাইল্যান্ডের সময়ের হিসাবে এখন বাজে ভোর 4:30, আর ভারতের সময়ের হিসাবে এখন বাজে রাত 3টে। ব্যাংককে পৌঁছে এরকম বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। বাইরে দেখুন পুরো অন্ধকার। এখানে বাসের মধ্যে সকলে হিন্দিতে কথা বলছিলেন এবং মনেই হচ্ছিল না আমরা কোনো বিদেশে আছি। আমাদের মনে হচ্ছিল যেন আমরা ভারতেই আছি। এখানে আমাদের সঙ্গে একটা মজার ঘটনা হয়েছিল। ঘটনাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিসা হওয়ার পর যখন আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছিলাম, তখন ওখানে দুটো আলাদা লাইন ছিল। একটি লাইন ছিল থাই মানুষদের জন্য এবং অন্যটি ছিল বিদেশিদের জন্য। আমরা সকলে প্রায় তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম যেখানে লেখা ছিল ফর ফরেনার্স। আর ওখানে গিয়ে আমরা সকলে খুঁজতে লাগলাম আমাদের লাইনটা কোথায়, কারণ এই লাইনটা তো ফরেনার্সের জন্য, আমাদের জন্য তো নয়। সকলেই একই কথা জিজ্ঞেস করছেন, আরে আমাদের লাইন কোথায়, এটা তো ফরেনার্সদের লাইন। এরই মধ্যে আমাদেরই মতন একজন টুরিস্ট হঠাৎই বলে উঠলেন, আরে আমরাই তো ফরেনার, আমরা খাই ভুল করছি। নতুন দেশে, আলাদা দেশে আমরাই যে ফরেনার, এটা আমরা সকলেই ভুলে গিয়েছিলাম। আর বুঝতে পেরে আমরা সকলেই হেসে ফেললাম। আর এই দিকটায় ছিল ইমিগ্রেশন এবং ব্যাগেজ ক্লেম। আর আমরা ইন্ডিয়া থেকে এত কষ্ট করে যে ভিসা অন অ্যারাইভালের ফর্মটা ফিল আপ করে এসেছিলাম, সেই কষ্ট আমাদের পুরোই মাটি হলো। কারণ থাইল্যান্ডে পৌঁছে আমাদের ভিসা অন অ্যারাইভালের ফর্ম পুনরায় ফিল আপ করতে হয়েছিল ব্যাংকক এয়ারপোর্টে। এদিকে লেখা আছে থাই পাসপোর্ট আর সামনেটায় লেখা আছে ফরেন পাসপোর্ট। আমরা সামনেটায় যাব। আর এটা হলো প্রায়োরিটি লেন। প্রথমে আপনার ভিসা অন অ্যারাইভাল হবে এবং তারপরে ইমিগ্রেশন হওয়ার পরে আপনি আপনার ব্যাগ পাবেন। হ্যালো, গুড মর্নিং। এখন আমি আছি ব্যাংককের ডন মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন ইন্ডিয়াতে সময় হলো 4:36 আর থাইল্যান্ডে বাজে 6টা, সকাল 6টা। আমাদের ভিসা অন অ্যারাইভাল হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে এবং আমরা আমাদের ব্যাগও কালেক্ট করে নিয়েছি। এখন আমাদেরকে একটা সিম নিতে হবে আর আমরা ওটাই খুঁজছি যে কোথায় এখন আমরা সিম পাবো। কোথাও আমরা দেখতে পাচ্ছি না সিম কার্ডের দোকান। আমরা ঠিক করেছি এয়ারপোর্ট থেকে আমরা সিম নিয়ে নেব, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের ক্যাব বুক করতে হবে। আর ক্যাব বুক করার জন্য আমরা অ্যাপ ইউজ করব, গ্র্যাব অ্যাপ। আর ওই গ্র্যাব অ্যাপ ইউজ করার জন্য একটা ফোন নাম্বার চাইছে, তাই আমাদেরকে প্রথমে সিমটা নিতেই হবে। আমরা যে সময় থাইল্যান্ড গিয়েছিলাম সেই সময় ভিসা ফি ছিল 2000 বাত, সাথে আরো 200 বাত ওনারা এক্সট্রা নিচ্ছিলেন। তো মোট আমাদের ভিসা অন অ্যারাইভাল করতে খরচ পড়েছিল 2200 বাত। এখন কিন্তু থাইল্যান্ডে ইন্ডিয়ানসদের জন্য ভিসা অন অ্যারাইভাল পুরোপুরি ফ্রি। থাইল্যান্ডে ইমিগ্রেশন কিন্তু ভীষণই সহজ ছিল, কিছুই সেরকম জিজ্ঞাসা করেনি, শুধু একটা ফটো ক্লিক করেছে আর আঙুলের ছাপ নিয়েছে, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টস, ব্যাস এইটুকুই। এক্ষেত্রে কিন্তু ভিসা এবং ইমিগ্রেশন হওয়ার পরেই আপনি আপনার ব্যাগপত্র পাবেন, প্লিজ টেনশন করবেন না। এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি আর খুঁজে বেড়াচ্ছি যে সিম কোথায় পাওয়া যাবে, কিন্তু এখানে আমরা কোথাও সিম পাচ্ছি না।
অনেক জায়গায় খুঁজলাম, কোথাও আমরা সিমের দোকান দেখতে পাচ্ছি না। আর সিম কার্ড ছাড়া, অর্থাৎ কোনো থাইল্যান্ডের নাম্বার ছাড়া ক্যাব বুক করাও কিন্তু পসিবল হচ্ছে না। তাই এখন আমরা ভীষণই কনফিউজড, আর বুঝতেও পারছি না কিভাবে ক্যাব বুক করব আর কিভাবেই বা সিম কালেক্ট করব। আর এত ভিড় ছিল, এত লোক এসেছেন যে আমাদের শুধুমাত্র ইমিগ্রেশন করতেই 1 ঘন্টা লেগেছে। ইমিগ্রেশনে যত সময় লাগুক না কেন, ইমিগ্রেশন হওয়ার পরেই কিন্তু আপনি আপনার লাগেজ পাবেন, আর লাগেজ আপনার রাখা থাকবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনাল দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম বাইরে প্রচুর সিম কার্ডের দোকান। এখানে বিভিন্ন কোম্পানির সিম কার্ডের দোকান রয়েছে। বুঝতে না পারার জন্য আমরা এয়ারপোর্টের ভিতরে প্রথমে খুঁজছিলাম সিম কার্ডের দোকান, কিন্তু তারপরে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম এখানে কিন্তু প্রচুর সিম কার্ডের দোকান রয়েছে। আমরা আসলে প্রথমে ভেবেছিলাম কোনো সুপার মার্কেট থেকে সিম কার্ড নেব, কারণ তাতে একটু সস্তা পড়বে, কিন্তু তারপরে দেখলাম আমাদের ক্যাব বুক করে যেতে হবে, কারণ মেট্রো এখনো শুরু হয়নি। তাই ক্যাব বুক করার জন্য একটা থাইল্যান্ডের নাম্বার দরকার, আর সেই জন্যই আমরা সিম নেওয়ার জন্য এখানে এসেছি। এখানে কিন্তু সিম কার্ডের আপনি প্রচুর কোম্পানি দেখতে পাবেন, যেরকম ডিট্যাক, ট্রু 5G, ইন্টারনেট এশিয়া স্পেসিফিক এবং আরো অনেক। আমরা এখানে ডিট্যাকের সিমটা পছন্দ করলাম, কারণ আমরা শুনেছি থাইল্যান্ডে ডিট্যাকের নেটওয়ার্ক সবচেয়ে ভালো। এখানে সিমের এত প্যাকেজ যে আমরা পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখানে 249 এর প্যাকেজ আছে, 259 এর প্যাকেজ আছে, 299 এরও প্যাকেজ আছে। আমরা 299 এর আনলিমিটেড প্যাকেজটা নিয়েছিলাম। অনেকে কিন্তু ই সিমও ব্যবহার করেন। ই সিমের জন্য ক্লুক এবং আরো অনেক কোম্পানি আছে। এখন আমরা 299 বাদ পে করে ডিট্যাকের আনলিমিটেড সিমটা নিয়ে নেব এবং ক্যাব বুক করে বেরিয়ে পড়ব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমরা গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে ফেলেছি, আর আমাদের ক্যাব এসেও গেছে। সামনে এটি হলো আমাদের ক্যাব। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আপনাদেরকে একটু এয়ারপোর্টের বাইরের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা সেই সময় বাসও যেতে দেখেছি, তবে জানি না এটা কোনো ট্যুরিস্ট বাস নাকি পাবলিক বাস। ইন্ডিয়া থেকে ই সিম বুক করে আসার সুবিধে এটাই যে আপনি আপনার ইন্ডিয়ান কারেন্সি পে করে সিমটা বুক করতে পারবেন। এখানে এসে আপনাকে আপনার থাই ভাত খরচা করতে হবে না। আর এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলাম। আমাদের গাড়ির ড্রাইভার আমাদের থেকে 80 বাত চাইছিলেন, সম্ভবত এয়ারপোর্টের পার্কিং চার্জ পে করার জন্য। উনি থাই ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন, ইংলিশে কথা বলছিলেন না, আর সেই জন্য আমরা ওনার কথা কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের বিমান কলকাতা থেকে ছেড়েছিল রাত 12:30, আর আমরা থাইল্যান্ডে অর্থাৎ ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম রাত 3টে। আর থাইল্যান্ডের সময়ের হিসাব মতো ভোর 4:30, কারণ থাইল্যান্ডের সময় ভারতের সময় থেকে 1.5 ঘন্টা এগিয়ে। আমরা যখন 4:30টার সময় ব্যাংককে পৌঁছেছিলাম তখন কিন্তু রাতই ছিল, আলো ফোটেনি। কিন্তু তারপরে প্রথমে ভিসা অন অ্যারাইভাল করতে হলো, তারপর ইমিগ্রেশন, তারপরে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করলাম এবং তারপরে সিম কালেক্ট করে ক্যাব বুক করে তবে বেরোলাম। আর এতগুলো কাজ করতে করতে সকালও হয়ে গেছে। দেখুন, সূর্যোদয় হয়ে গেছে।
ভিসার জন্য আপনার যা যা ডকুমেন্ট দরকার তা আরো একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম হলো আপনার পাসপোর্ট। পাসপোর্টের ভ্যালিডিটি কিন্তু আপনার ফিরে যাওয়ার তারিখের পর থেকে 6 মাস অবধি থাকা খুব প্রয়োজন। 6x4 সেন্টিমিটার সাইজের ফটো, সমস্ত হোটেল বুকিং এর প্রিন্ট আউট, কলকাতা থেকে ব্যাংকক আসার বোর্ডিং পাস, আপনার রিটার্ন ফ্লাইট টিকিট, ভিসা অন অ্যারাইভালের ফর্ম আমরা অনলাইন ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে গিয়েছিলাম। তবে ব্যাংককের এয়ারপোর্টে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন, আপনি ওখান থেকেই নিয়ে কিন্তু এটা ফিল আপ করতে পারবেন। যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্টসই চাননি ওনারা, শুধুমাত্র আমাদের পাসপোর্ট এবং 2200 বাদ নিয়ে ওনারা চলে গিয়েছিলেন এবং আমাদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করে ওনারা আমাদেরকে ফেরত দিয়ে গিয়েছিলেন। কোনো প্রশ্ন করেননি, এমনকি কোনো ডকুমেন্টসও চেক করেননি। শুধুমাত্র আলাদা আলাদা ফ্যামিলির পাসপোর্টগুলো ওনারা আলাদা আলাদাভাবে গ্রুপ বানিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং ভিসা স্ট্যাম্প করে ফেরত দিয়ে যাচ্ছিলেন। ব্যাস এইটুকুই। আর এখন আমরা ব্যাংককের শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ব্যাংকক মূলত তার নৈশ জীবনের জন্য বিখ্যাত, আর সম্ভবত সেই জন্যই পুরো শহরটা কিন্তু সকালে ঘুমন্ত ছিল। আমরা এই ঘুমন্ত শহরেরই বুক চিরে এগিয়ে চলেছিলাম। ব্যাংকক শহরের মধ্যে দিয়ে চলতে চলতে ক্যাবের ভিতর থেকে ব্যাংকক শহরটাকে দেখতে দেখতে শুধুমাত্র এটাই ভাবছিলাম, আজ থেকে 5 দিন আমরা এই নতুন শহরে, নতুন জায়গায়, নতুন মানুষদের সঙ্গে সময় কাটাবো। আর থাইল্যান্ডের একটা বিশেষত্বর ব্যাপারে আপনাদেরকে বলবো, এখানে ব্যাংককে বা ফুকেটে বা পাটায়াতে, পুরো থাইল্যান্ডে কোথাও কেউ গাড়ির হর্ন বাজান না। শান্তি এবং নিস্তব্ধতা ব্যাংককে বা পুরো থাইল্যান্ডে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে, আমাদের ব্যাংককের হোমস্টে। এটি হলো সেই হোমস্টে। আমার ভারত থেকে থাইল্যান্ড পৌঁছানোর এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেবেন। আজ আসি, নমস্কার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।